বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকে। একটু নামাও মুখটা। হ্যাঁ তুমি একটুখানি ধরবে, একটু এবার ঠিক। দেখুন, আমি 1974 সাল থেকে সক্রিয় রাজনীতিতে যুক্ত হই এবং নৈহাটি ঋষি বঙ্কিম কলেজে আমার প্রথম রাজনীতির হাতে খড়ি। আমি ইউনিভার্সিটিতে প্রার্থী হয়ে দাঁড়াই ছাত্র পরিষদের। দীর্ঘ এত বছর রাজনৈতিক অভিজ্ঞতায় 1977 সালের পর যখন সারা ভারতবর্ষে কংগ্রেসের বিপর্যয় হয়েছে, ইন্দিরা গান্ধীও হেরে গেছেন, সেই সময় থেকে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় এবং 34 বছর আমরা এই সরকারের যে অন্যায় অবিচার তার বিরুদ্ধে লড়াই করেছি। কখনো রাস্তা অবরোধ করেছি, কখনো রেল অবরোধ করেছি, কখনো আসামে বাঙালি খাদাও তার বিরুদ্ধে কামরূপ বন্ধ করে দিয়েছি, সিঙ্গুর আন্দোলন করেছি, নন্দীগ্রামেও দলের কাজে গিয়েছি। তাছাড়া আরামবাগ, খানাকুল, গোঘাট, জাঙ্গিপাড়া, ধনেখালি যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় সন্ত্রাসের মোকাবেলা করার জন্যে ঘুরে বেরিয়েছি এবং প্রতিরোধ গড়ে তুলেছি। কিন্তু কখনো জেলে যেতে হয়নি। অনেক আন্দোলন করে পুলিশ তুলে নিয়ে গেছে, আবার নিজেদের পার্সোনাল বন্ডে বা কোর্ট থেকে বেল নিয়েছি। যখন মহাজাতি সদন আমাদের ছাত্র পরিষদের অফিস প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরকার, প্রয়াত নেতা, দখল করলো, তখনও আন্দোলন করে আমরা লালবাজারে অ্যারেস্ট হয়েছি। পরের দিন ব্যাংশাল কোর্ট থেকে ছাড়া পেয়েছি। কিন্তু কোনো অপরাধ না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার সংবাদ শুনে আমাদের পারমিশন করা মিছিল, পারমিশন নিয়ে মিছিল করেছিলাম। সেই মিছিল নিয়ে 10 মিনিট রাস্তা অবরোধ করি এবং আপনারা দেখেছেন রাস্তার 3 দিক ফাঁকা ছিল, গাড়ি ঘোড়া সব গেছে। সেই অবস্থায় সেদিন আমরা অ্যারেস্ট করতে বললাম, পুলিশ আমাদের অ্যারেস্ট করলো না। আমরা 10 মিনিট বাদে আমাদের আন্দোলন প্রত্যাহার করলাম। পরের দিন সকাল থেকে আমাদের কাউন্সিলরদের এক এক করে অ্যারেস্ট করা আরম্ভ করলো। প্রথম 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল, 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর। এইভাবে যখন অ্যারেস্ট হচ্ছে, অরুণ থেকে, সানোয়ার থেকে, আমাদের জয়ন্ত থেকে যখন অ্যারেস্ট হচ্ছে, আমি তখন থানায় এলাম নিজে থেকেই। আমাকেও থানার মধ্যে ঢুকিয়ে গ্রেপ্তার করা হলো। পরে পার্থ সাহা, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, পিল্টে, সবাইকে। আমরা ভেবেছিলাম বেল হবে, কিন্তু এমন একটা অ্যাক্ট দিয়ে দিল, 9 MPO অ্যাক্ট, যে আমরা নাকি সরকারি সম্পত্তি ধ্বংস করেছি এবং তার জন্যে আমাদের বেল রিজেক্ট হলো এবং 5 জন পিসি গেলেন আর আমরা 5 জন জেলে গেলাম। আমি
কাজী, পিল্টে, নির্মল আর পার্থ। বাকি সানোয়ার, অরুণ, জয়ন্ত, রঞ্জন, সমীর এরা পিসি গেল, পুলিশ কাস্টডি গেল। এই জেলে যাবার পর আমার প্রথম 31 তারিখ জেলে যাই। আমার তখন মনে হলো জেলে রাত কাটাবার পর যে আমি একটা বই লিখব জেলে বসেই, কিন্তু কাগজ নেই, পেন নেই, কেউ চাইলেও দিতে চায় না। সেই অবস্থায় জেলের বাইরে প্রায় 20 দিন আমি জেলের অন্তরালে রইলাম। এবং জেলে থাকার সময় আমাকে যে কেসে নেওয়া হলো আরো 2টো কেস দিয়ে দেওয়া হলো। একটা কেস দিল তোলাবাজির, একটা কেস দিল অ্যাটেম্প টু রেপ। এইভাবে আমার জীবনের 20 দিন জেলের কারাগারে আমি বন্ধ রইলাম। সেই অবস্থায় জেলের মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের কথা শুনে আমার মনে হয়েছিল আমি এই 20 দিন নিয়ে বই লিখব, বই লেখা চালু করব। আমি আপনাদের বলছি, আমি বই লেখা যখন শুরু করলাম, আমি ভবিষ্যতেও আরও বই লিখব, যেটা আমার আত্মজীবনী থেকে, বামফ্রন্টের শাসন থেকে এবং বর্তমান সরকারের শাসন, এগুলো নিয়ে আমি নিশ্চয়ই জনমানসে প্রভাব ফেলার জন্যে, মানুষকে জানাবার জন্যে বই আমি লিখব। এটা আমার প্রথম পাবলিশ করছি, আপনাদের সাহায্য চেয়েছি, আপনারা নিশ্চয়ই সাহায্য করবেন যাতে এই বই মানুষের মধ্যে আগ্রহ সঞ্চার করে এবং জেলের কি পরিস্থিতি সেটা যাতে মানুষ জানতে পারে। কারণ যারা জীবনে জেলে যায়নি, আমিও 31শে মে 2026 তার আগে স্বপ্নেও ভাবতে পারিনি জেলটা কি। কিন্তু 31শে মে 2026-এর পর আমি বুঝেছি জেলের যন্ত্রণা কত। তাই আমি আমার বইতে লিখেছি, দেখবেন একটা লাস্ট প্যারায়, যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক যে সমাজ ব্যবস্থায় মানুষকে কখনো জেলে যেতে হবে না। কারণ জেলের এই অন্ধকারের দিন অত্যন্ত বেদনার এবং অত্যন্ত দুঃখের, অত্যন্ত যন্ত্রণার। তাই আমি বাইরে বেরিয়ে এসে বই লিখেছি। আমি ভুলে গেছি অনেক তথ্য, যার জন্য সম্ভব হয়নি আরো অনেক কিছু লেখা, এবং যা লেখা উচিত ছিল সেটাও আমি তুলে ধরতে পারিনি। আস্তে আস্তে শর্ট টাইমে আমি এটা লিখেছি, আস্তে আস্তে এর উপরেও আমি বই লিখব এবং পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে জানার সুযোগ করে দেব। না, উনি অবসর সময় বই লিখবেন, এ তো ভালো জিনিস। আর যাই হোক, ওনাদের তো অনেক বড় স্মৃতি, দীর্ঘ 15 বছর ধরে ওনারা যে কাজের দ্বারা বিখ্যাত হয়েছেন। আশা রাখবো আর কোনো পরের এপিসোড বেরোবে, সেটা তাদের সরকারের যে কৃতি, এই সরকার যা করেছে, যেভাবে একটার পর একটা সাংসদ, বিধায়ক মাঝে মধ্যেই বিস্ফোরক হয়ে সেগুলো বলছে, আমার মনে হয় তারও অনেক অজানা তথ্য আছে যেটা এখনো তিনি মানুষের সামনে তুলে ধরেননি। আগামী দিনে হয়তো ধরবেন, আমরা তার বই পড়ে সমৃদ্ধ হব। উনি বলছেন যে সবথেকে বড় ঘটনা হচ্ছে এই 15 বছরে যদি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কেউ আন্দোলন করে, মানে সেটা কী জন্য আন্দোলন হতে পারে সেটাই মানুষের কাছে একটা বড় প্রশ্ন। এটা খুব সত্যি কথা। আমরা সেবাশ্রয় নিয়ে তার যে গুণকীর্তি ধরা পড়ছে, একটার পর একটা ক্ষেত্রে চুরি জোচ্চুরিতে এই সরকার প্রতিটা দিন যা বেরিয়ে আসছে, সত্যি এটা বই লেখার মতো। আগামী দিন আমরা আশা রাখব তিনি এই তৃণমূলের সরকারে যে 15 বছরে একটার পর একটা তথ্য সামনে আসছে, আমরা এরকম কোনো একটা বই দেখতে পাবো যার
নামকরণ থাকবে চোরেদের রীতিকথা। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।
নাম বলুন। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse.